প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে গত ক্লাসে রেস্ট ধরে আমরা আজকে ল্যাঞ্জের সূত্র আলোচনা করব। আশা করছি তোমরা প্রিভিয়াস ক্লাসে আমরা যা পড়িয়েছি ওই বিষয়গুলো বই থেকে একটু দেখে নিয়েছো। আজকে ল্যাঞ্জের সূত্র বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অন্য টপিকে চলে যাব। ল্যাঞ্জের সূত্র বিষয়টা একটু দেখো। ল্যাঞ্জের সূত্র হচ্ছে কোনো তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে এটি যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। যেমন ধরো, আমি যদি একটা কুণ্ডলী বিবেচনা করি, এই কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না নর্মালি। এখন যদি একটা দণ্ডচুম্বককে দণ্ডচুম্বককে কুণ্ডলীর কাছে নিয়ে আসি, এদিকে ডি বেগে নিয়ে আসি, তাহলে দেখা যায় কুণ্ডলী থেকে দণ্ডচুম্বক থেকে তড়িৎ বলরেখা, চুম্বক বলরেখা কুণ্ডলীতে আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তবে এদিকে খেয়াল করবে, যেদিক থেকে দেখলে তড়িৎ প্রবাহের ঘড়ির কাঁটার দিকে, ওটা হচ্ছে সাউথ পোল, এটা ঘড়ির কাঁটার দিকে এভাবে তড়িৎ প্রবাহিত হয়। ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে যেদিক থেকে দেখলে ঘড়ির কাঁটার দিকে মনে হয় ওই দিক থেকে ধরবো আমরা দক্ষিণ মেরু। আর যদি আমরা ধরি যে একটা এন থাকলে এভাবে তড়িৎ প্রবাহিত হয় এন্টি ক্লকওয়াইজ। আমি যেদিক থেকে দেখলে প্রবাহ বামাবর্তী বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে হয় ওই মেরুতে হবে উত্তর মেরু। এখন যদি এদিকে কাছে নিয়ে আসি, তাহলে এদিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তড়িৎ প্রবাহিত হয়। এবং এই সাউথ পোলের এদিকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ পোলের ক্রিয়েট হয়, তাহলে এটা তাকে আকর্ষণ করে। এখন যদি এই দণ্ডচুম্বকটাকে আমরা আরও কাছে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। যখন দণ্ডচুম্বকটা আরও কাছে চলে আসবে তখন তড়িৎ প্রবাহিত হয় ক্লকওয়াইজ, মানে এদিকে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। তাহলে সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে চুম্বককে তখন অপোজ করবে, ধাক্কা দিয়ে দূরে সরাই দিবে। তাহলে এই যে কারেন্টটা বা তড়িৎচালক শক্তিটা সৃষ্টি হলো কিন্তু এই চুম্বকের জন্য, আবার সেই চুম্বককে সে বাধা দিচ্ছে। এটা হচ্ছে ল্যাঞ্জের সূত্র। তাহলে তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে এটি যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। এটা হচ্ছে ল্যাঞ্জের সূত্র। মানে এখানে একটা অনুধাবন প্রশ্ন আসে যে ল্যাঞ্জের সূত্র শক্তির নিত্যতা লঙ্ঘন করে না, ব্যাখ্যা করে। আপাত দৃষ্টিতে মনে হয় এখানে কোনো সোর্স ছাড়াই কিন্তু আমরা তড়িৎ পাচ্ছি। এই যে একটা চুম্বককে আনলাম, এখানে তড়িৎ সৃষ্টি হলো। তাহলে দেখা যায় শক্তির নিত্যতা অনুযায়ী আমরা জানি শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না, শুধুমাত্র ট্রান্সফরমেশন করা যায়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করতে পারি। তাহলে এখানে দেখো কোনো শক্তির সাহায্য ছাড়া আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে একটা তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়, কিন্তু বিষয়টি তেমন নয়। এর কারণ হচ্ছে এই চুম্বককে কুণ্ডলীর কাছে আনা নেওয়া করার জন্য কিছু যান্ত্রিক শক্তি ব্যয় হয়। ওই যান্ত্রিক শক্তিটাই এখানে তড়িৎ শক্তি রূপে আবির্ভূত হয়। তাই ল্যাঞ্জের সূত্র শক্তির নিত্যতা লঙ্ঘন করে না। এই অনুধাবন প্রশ্নটা তোমরা একটু পড়ে নেবে। তাহলে আমরা এখন ল্যাঞ্জের সূত্র শিখলাম। গত ক্লাসে আমরা চুম্বক ফ্লাক্স শিখেছিলাম। স্বকীয় আবেশ গুণাঙ্ক আমি পড়েছি। স্বকীয় আবেশ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ছিল আমাদের মাইনাস এন এন এল ডিএ বাই ডিটি, এক পাকের জন্য। সরি, স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র ছিল মাইনাস এল ডিএ বাই ডিটি। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক
একক ছিল হেনরি, সংক্ষেপে এইচ দ্বারা লেখা হয়। তাহলে আমরা যদি L ইকুয়াল টু লিখতে পারি E বাই dt, তাহলে 1 হেনরি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, I এর একক অ্যাম্পিয়ার, P এর একক সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার ডিভাইড বাই 1 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে 1 হেনরির সংজ্ঞাটা শিখব। 1 হেনরির সংজ্ঞাটা যদি আমরা এভাবেই শিখি, একটু দেখো, এখান থেকে আমরা হেনরির সংজ্ঞাটা শিখব। সংজ্ঞাটা হবে কোন কুণ্ডলীতে, যেহেতু স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এই বিষয়গুলো কুণ্ডলী রিলেটেড এবং এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম বিষয় কুণ্ডলী রিলেটেড। তাহলে কোনো কুণ্ডলীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার, নিচের রাশিটা আগে পড়বে, খেয়াল রাখবে। যখন তুমি কোনো সংজ্ঞা রেডি করবে বা কোনো কিছু ব্যাখ্যা করবে এই টাইপের সূত্র থেকে, নিচেরটা আগে পড়বে, পরে এটা পড়বে। তাহলে দেখো, কোনো কুণ্ডলীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বা তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে, যদি কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়, তবে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলা হয়। তাহলে আমরা যদি বলি কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 5 হেনরি বলতে কি বোঝায়? তাহলে স্যার, কোনো কুণ্ডলীতে, এক পাকের কোনো কুণ্ডলীতে যদি স্বকীয় আবেশ গুণাঙ্ক হয়, তাহলে 1 পাক কথাটা উল্লেখ করবে। কুণ্ডলীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হলে কুণ্ডলীতে 5 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। তাহলে 5 হেনরি দ্বারা বোঝানো হয় 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কত ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে? 5 ভোল্ট। এটা আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। বিষয়টা সেম। পারস্পরিক আবেশ হতে হলে আমার 2টা কুণ্ডলী লাগবে। একটা হচ্ছে একটা ট্রান্সফরমারের চিত্র, 2টা কুণ্ডলী, একটাতে হচ্ছে সোর্স দেওয়া থাকে ইনপুট ভোল্টেজ, এখান থেকে আমরা পাবো হচ্ছে ভি আউট, আউটপুট ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, যেটাতে ইনপুট দেওয়া হয়, আর এটা হচ্ছে গৌণ কুণ্ডলী মানে সেকেন্ডারি কয়েল, আর এটা হচ্ছে প্রাইমারি কয়েল। তাহলে মুখ্য কুণ্ডলীতে যদি আমি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাই, তাহলে গৌণ কুণ্ডলীতে একটি শক্তি আবিষ্ট হয়। তাহলে এখানে পরস্পরের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, এই জন্য এটার নাম হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা পাই সমানুপাতিক আই। তাহলে ফাই ফ্লাক্স যত বেশি হবে আই তত বাড়বে। ফাই ইজ ইকুয়াল টু লিখতে পারি এমআই। এখানে এমটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এমআই। আমরা জানি ইজ ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। সো ডিডিটি অফ এমআই, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এম ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের সূত্রটাও পেয়ে গেলাম। তাহলে পারস্পরিক আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা যদি আমরা দিই, পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক কিন্তু হেনরি। পারস্পরিক আবেশ গুণাঙ্ক বললে সেক্ষেত্রে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী এই 2টা টার্ম একটু নিয়ে আসবে। ধরো যদি প্রশ্ন বলে যে এম ইকুয়ালটা আমরা লিখতে পারি ই বাই ডিআই বাই ডিটি, মাইনাসটাকে যদি অ্যাভয়েড করি, তাহলে 1 হেনরি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট 1 এম্পিয়ার বাই 1 সেকেন্ড। তাহলে এখানে সংজ্ঞাটা একটু চেঞ্জ করবে। যদি স্বকীয় আবেশ গুণাঙ্ক হয়, তাহলে আমাদের বিষয়টা ছিল একটি মাত্র কুণ্ডলী হবে। তাহলে সেক্ষেত্রে একটি মাত্র কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা পাই বা স্বকীয় আবেশ ঘটে। যখন 2টা কুণ্ডলী পারস্পরিক, 2টা পরস্পর সংস্পর্শ 2টা কুণ্ডলী থাকবে, তখন সেক্ষেত্রে পাবো পারস্পরিক আবেশ। আর পারস্পরিক আবেশ থেকে পাবো আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক। দেখো, যদি বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝায়,
তাহলে আমরা প্রথমে মুখ্যকুণ্ডলীর বিষয়টা আনবো, যে মুখ্যকুণ্ডলীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে যদি গৌণকুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তবে কুণ্ডলীদের পারস্পরিক আবেশ গুণাঙ্কের মান হচ্ছে 1 হেনরি। বিষয়টা ক্লিয়ার কিনা একটু দেখো। তাহলে আমরা আগে মুখ্যকুণ্ডলীর কথা বলবো। আমরা যদি আবার বলি 10 হেনরি, পারস্পরিক আবেশ গুণাঙ্ক 10 হেনরি বলতে কি বোঝায়? তাহলে পারস্পরিক কথাটা আসলেই মুখ্য এবং গৌণ এই বিষয়টা নিয়ে আসবে। তাহলে পুরো মুখ্যকুণ্ডলীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে গৌণকুণ্ডলীতে 10 হেনরি মানে কত? 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এটা অনুধাবন করতে আসে, তো বিষয়টা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে, মুখস্থ করলে লিখতে পারবে না। কিন্তু এই সূত্র থেকে যেভাবে শিখালাম এভাবে সংখ্যাগুলো রেডি করবে। তাহলে আমরা একটু আগে পেয়েছি যে phi is equal to Li। তাহলে n পাকের ক্ষেত্রে, যদি n পাকের ক্ষেত্রে সক্রিয় আবেশ হিসাব করি তাহলে n phi is equal to Li। আবার পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে phi equal to Mi। n পাকের ক্ষেত্রে হবে n phi is equal to Mi। তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তাহলে এখন দেখো বৃত্তাকার কুণ্ডলীর জন্য সক্রিয় আবেশ গুণাঙ্ক হিসাব করবো। বৃত্তাকার কুণ্ডলীর জন্য সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয়। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক হিসাব করবো। আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান, একটা যদি বৃত্তাকার কুণ্ডলী ধরি, এটা হচ্ছে কেন্দ্র, তার সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস আর ব্যাসার্ধ। তাহলে এর মধ্যে আই কারেন্ট যদি যায়, তাহলে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান is equal to mu naught Ni/2r। এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমরা এই সূত্রটা জানি। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা জানি সক্রিয় আবেশ গুণাঙ্ক, সক্রিয় আবেশ গুণাঙ্ক যদি n হয়, phi is equal to Li। n পাকের ক্ষেত্রে n phi is equal to Li, যেহেতু বৃত্তাকার কুণ্ডলীতে n সংখ্যক পাক থাকবে। আবার phi is equal to হচ্ছে AB। তাহলে m পাকের ক্ষেত্রে জড়িত ফ্লাক্স হবে n phi is equal to n AB। তাহলে আমরা n phi is equal to যদি n AB দেখি, এই দুইটাকে যদি আমরা সমন্বয় করি, এটা 1, এটা 2, এটা যদি 3 ধরি, তাহলে 2 ও 3 হতে পাই Li is equal to n AB। তাহলে B is equal to n equal to লিখতে পারি n equal to n AB by I। তাহলে আমরা পাচ্ছি n equal to n AB by I, n A by I, B এর মানটা বসাই দিই, mu naught Na by 2r। তাহলে a সমান হচ্ছে আবার n স্কয়ার, mu naught n স্কয়ার a ডিভাইড বাই 2r। তাহলে এখান থেকে i যদি কাটা যায়, তাহলে n ইকুয়াল টু পাচ্ছি mu naught n স্কয়ার a সমান আবার পাই r স্কয়ার ডিভাইড বাই 2r। তাহলে mu naught n স্কয়ার পাই r ডিভাইড বাই 2। তাহলে
বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্কের মান হচ্ছে বা সূত্র হচ্ছে L = μ0 m² πr / 2। এটা এই সূত্রটা দিয়ে এমসিকিউ আসে, তো এটা গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে। পারস্পরিক আবেশ গুণাঙ্কের একটা ম্যাথ করে পাশাপাশি রাখা বিদ্যুৎ কুণ্ডলী পারস্পরিক আবেশ গুণাঙ্ক 0.3 হেনরি। মুখ্য কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন করলে গৌণকুণ্ডলীতে আবিষ্ট পরিচালক বল বলে যায়। পরিচালক শক্তি বা বল। তাহলে দেখো পারস্পরিক আবেশ গুণাঙ্ক আমরা জানি m 0.3 হেনরি প্রতি সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয়। তার মানে dt হচ্ছে 1 সেকেন্ড 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ। তার মানে di/dt হচ্ছে 4 অ্যাম্পিয়ার ডিভাইড বাই 1 সেকেন্ড, সো 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে ইজ ইকুয়াল টু আমরা জানি -m di/dt। এখানে একবার ঋণাত্মক চিহ্ন পরিহার করে পাই, ঋণাত্মক চিহ্ন যদি বাদ দিই ইজ ইকুয়াল টু m di/dt। তাহলে m হচ্ছে 0.3 আর এটা হচ্ছে 4, 1.2 ভোল্ট। এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মান। তো তোমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক শিখলে, পারস্পরিক আবেশ গুণাঙ্ক শিখলে আজকে একই সাথে আমরা হেনরির যে ডেফিনেশন ওটা শিখলাম এবং তারই সাথে আমরা এখান থেকে বৃত্তাকার কুণ্ডলীর জন্য স্বকীয় আবেশ গুণাঙ্কের মান শিখলাম। তো এই বিষয়গুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, কারণ বই থেকে পড়তে গেলে তুমি সেক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম হতে পারে। ওই প্রবলেমগুলো আমরা যখন একদিন জুম লাইভ ক্লাস আছে, যেমন কালকে আমাদের লাইভ ক্লাস আছে থার্সডেতে, তো ওই দিন তোমরা ওই প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করবে যে এই জায়গায় এই টপিকটা বুঝতে আমাদের প্রবলেম হচ্ছে। তো সে পর্যন্ত তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।